আজকে ইংরেজিতে হিন্দি কি বলে? স্যার তুমি তো পারো, তুমি বলো। হ্যাঁ, তুমি যে কার সাথে হিন্দিতে কথা বলো। না, ছেলেটা এখন ফোন করে না। কতদিনে শেখো না এটা? হ্যাঁ? কতদিনে এটা শেখো না? ছাঁচকে কি বলে এটা আমি না না, ছেলেটা ছোট ছোট 7 পড়ে। ইংলিশে কথা বলে না, আমি মাঝখানে হিন্দিতে কথা বলতাম। ছাঁচ না এসাজ কোনো কি স্পেসিফিক কোনো টার্ম আছে না? হ্যাঁ, টার্ম তো আছে। যারা ভাবি শুরু করি ধীরে ধীরে আছে। ওকে, কি চ্যাপ্টার শুরু হবে জানি? বের কর। স্থিতিবিজ্ঞান, স্ট্যাটিক্স। আর দুটো চ্যাপ্টার আছে, আর মোটামুটি 5টা ক্লাস লাগবে। 5টা ক্লাস, 5টা। তারপর শুরু হবে প্র্যাকটিস, পোস্ট অফ ইন্ট্রা, ছুটি। আমাদের যেমন বলে দিচ্ছে, হ্যাঁ আমাদের স্কুল থেকে যেমন বলে দিচ্ছে, হ্যাঁ আমাদের প্র্যাকটিক্যাল একটা বলবে তোমাদের আর হাতে করে 5টা বা 4টা ক্লাস হবে, হ্যাঁ। তারপর তোমাদের স্কুল আসবে। কিন্তু তখন আমি স্কুল টাইমে পড়াবো না, সকাল টাইমটাই বেস্ট, মানে একটু দেরি দেরি করে পড়াবো, 8টা থেকে পড়াবো। নে পয়েন্ট কর। আচ্ছা, পয়েন্ট কর হচ্ছে ভর কেন্দ্র। তোমার দেখ লিখি পুরোটা। দেখতেছিস না একটু অ্যাডজাস্ট ইয়ে সে একটু এদিক ওদিক বসতো, ও হচ্ছে দেখতে পাচ্ছি মানে যেদিকে সুবিধা হচ্ছে ধরতে। ঠিক আছে, আচ্ছা দেখ, স্থিতি বিজ্ঞান মানে কি বলবো আর, স্থিতি মানে কি? স্থিতি মানে কি? স্থিতি আর গতি। স্থিতি মানে হচ্ছে স্থির অবস্থা, আর গতি মানে গতিশীল অবস্থা। তো স্থিতি বিজ্ঞানে যেটা পড়বো সেটা হচ্ছে বস্তুর মানে স্থিতি বিজ্ঞান। ওকে, দেখ কটা বাজে রে? 35 না 40?
ওকে, দেখ স্থিতিবিজ্ঞান। তো ফার্স্টে কিছু টার্ম আমরা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এক নম্বর যেটা দিলাম সেটা হচ্ছে ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। এটা অনেকটা মানে তোরা প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ এক্সাম করবি, কারো কাছে ইয়ে আছে, স্কেল আছে, একটু বড় স্কেল, এটা কিন্তু একটা ইয়ে আছে, নর্মাল স্কেল নাই, নর্মাল স্কেল এটা মানে একটু বিষয়টা ইয়ে হবে। ধর, নিই আমি, দেখ এটা একটা বস্তু, ঠিক আছে। আচ্ছা বস্তুটা কি কি বলবো, জ্যামিতিক না অজ্যামিতিক? এই শেপটা জ্যামিতিক না অজ্যামিতিক? জ্যামিতিক। আমি একটা এ ব্লকের পাথর নিব, সেটা কিন্তু একটা অজ্যামিতিক স্ট্রাকচার হবে। তো কোনো একটা বস্তুর ভর কেন্দ্র যখন বলি, তখন সেই বিন্দুটাকে বোঝায় যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, একটা অদ্বিতীয় বিন্দু, বা যাকে আমরা খালি চোখে দেখতে পাই না, সেই বিন্দুটা, ঠিক আছে, যদি সেটা জ্যামিতিক আকার হয় তাহলে বস্তুটা ভরকেন্দ্র একদম সেন্টারে হবে। কি বললাম, বস্তুটা যদি জ্যামিতিক আকারে বিশিষ্ট হয় তাহলে সেই বস্তুটার ভরকেন্দ্র কোথায় হবে, একদম সেন্টারে। এবার সেন্টারেই কেন, দেখ এই গোটা বস্তুটা তোরা যদি মানে একটু পরমাণু অণু চ্যাপ্টারে যাস, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে তৈরি, তাই না? খালি চোখে দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু অসংখ্য ক্ষুদ্র। এটা কি প্রথমে এরকম ছিল? নিশ্চয়ই না, তাই না? এটার মধ্যে অসংখ্য পার্টিকেল আছে যেগুলোকে কম্বাইন করে এই গোটা স্কেলটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। যখন একটা জ্যামিতিক আকারের শেপ বস্তু পাবো, তখন একটা জিনিস তুই ক্লিয়ার থাকবি যে প্রত্যেকটা কণার কিন্তু ভর সেম, আদারওয়াইজ কিন্তু বিষয়টা কিন্তু অন্যরকম হতো। কিন্তু যখন একটা অজ্যামিতিক আকারের বস্তু নিবি, সেক্ষেত্রে কিন্তু বস্তুটার ওটাও অসংখ্য কণা দিয়ে গঠিত, কিন্তু প্রত্যেকটা কণার কিন্তু পার্টিকেলের ভর কিন্তু সেম না। যদি পার্টিকেলের ভর সমান হতো তাহলে বস্তুটা একটা জ্যামিতিক শেপ নেওয়ার গঠন করতো, ঠিক আছে। ওটা থেকেও মেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখ এই বস্তুটা সেন্টার অফ মাস কোথায় বললাম, ভর কেন্দ্র কোথায় বললাম, একদম মাঝখানে। এবার কিভাবে বুঝবো যে একদম মাঝখানে, যেই বিন্দুটা যেই বিন্দুটা যেই বিন্দুটায় টাচ করলাম, এই বিন্দু টাচ করলাম, এবার বস্তুটাকে হচ্ছে একটু ফোর্স অ্যাপ্লাই করলাম, একটু ধর ফোর্স অ্যাপ্লাই করলাম করে আছে। যদি ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটা সামনের দিকে গতিশীল হয়, দেখা যদি বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটার রৈখিক বেগ প্রাপ্ত হয়, বস্তুটা কোনো রকম ঘূর্ণন না হয়, এদিক হোক বা এদিক হোক। আবার বলছি, একটা বস্তু রাখা আছে, এবার বস্তুটার কোনো একটা পয়েন্ট নিয়ে আমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বস্তুটা কি ঘুরে যাচ্ছে না, বা এদিকে একটু নেই, বস্তুটা কি রৈখিক বেগ প্রাপ্ত হচ্ছে না ঘূর্ণন হচ্ছে, বস্তুটার ঘূর্ণন হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভরকেন্দ্র হতে পারে না। ভরকেন্দ্র হওয়ার শর্ত হচ্ছে বস্তুটা সামনের দিকে গতিশীল হবে, তো বস্তুটার একটা রৈখিক বেগ থাকবে। তাহলে এই পয়েন্টটার বা এই বস্তুটার রৈখিক বেগ প্রাপ্ত হবে তখনই, একদম যখন মিডিল সেন্টার নিব, তাই তো, একদম যখন সেন্টারে নিব তখন কিন্তু এটা কোনো রকম ঘূর্ণন না হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে বুঝলাম যেই পয়েন্টটা থেকে বস্তুটা রৈখিক বেগ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, সেই পয়েন্টটাকে কি বলবো, বস্তুর ভর কেন্দ্র। সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তুই এখানে বলতে পারিস, তুই এখানে বলতে পারিস, বাট যখন এক্সাক্ট যখন পরিমাপ করবি তখন দেখবি একদম মাঝখানে বস্তুটার ভর কেন্দ্র। কিন্তু যদি এটা ধর এবার এই পয়েন্টটা, বা এরকমও বলতে পারিস ব্যালেন্স থাকার সমস্যা, সেন্টার অফ মাস বলতে যেই পয়েন্টে বস্তুটা ব্যালেন্স থাকবে সেই পয়েন্টটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র। এবার ধর একটু এদিকে নিলাম, থাকবে না, বা একটু এদিকে নিলাম, বস্তুটা থাকবে না, ঠিক আছে। সেন্টার অফ মাসও বলতে পারিস বা ব্যালেন্স পয়েন্টও বলতে পারিস, যেই পয়েন্টে বস্তুটা কি হবে, ব্যালেন্স করবে, সেটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র। এদিকে যদি একটু ভার চাপিয়ে দিই বস্তুটা কিন্তু আর ব্যালেন্স করতে পারবো না। আচ্ছা, যখন কোনো ধর অজ্যামিতিক চিত্র, ধর এদিকে একটু ভার আছে বেশি, তাহলে মনে রাখবি ভর কেন্দ্র যেদিকে ভার বেশি থাকে সেদিকে শিফট করে যায়। দেখ এদিকে একটু ভার বেশি দিলাম, আচ্ছা এইটাই দিই, ভর কেন্দ্র দেখবি যে এদিকে ভার বেশি আছে, এদিকে ভার কম আছে, প্রথম ক্ষেত্রে মাঝখানে ছিল। এবার দেখবি বস্তুটা যেদিকে ভার থাকবে
সেদিকে ভরকেন্দ্র, আচ্ছা যাই হোক, মানে এই দিকটা যদি ভারী হয়, কিভাবে বুঝাবো আমি তোকে, এখানে ইয়েটাও নাই। ও কাজ করো না। ছাড় ছাড়, হবে না এটা দিয়ে। আমি কিছু বলি না। মানে এইটাই বুঝতে চাইলাম, ধর এটা একটা স্কেল আছে, ঠিক আছে, এই স্কেলটার ভর কেন্দ্র কি হবে একদম মাঝখানে হবে। এবার ধর নর্মাল স্কেলটাই চলে আসলো, এখানে একটা বস্তুকে চাপিয়ে দিলাম, তাহলে এদিকে ভার হয়ে গেল। মনে রাখবি, যেদিকে ভার বেশি হয় ভর কেন্দ্র সেদিকে শিফট হয়ে যাবে। ধর এবার এই জায়গাটায় ধরলে বস্তুটা ব্যালেন্স থাকছে, ঠিক আছে, তাহলে যেদিকে ভার বেশি ভর কেন্দ্র কি হবে সেদিকে শিফট হবে। আর একটা নর্মাল বস্তুর ক্ষেত্রে সেটা জ্যামিতিক আকার যদি হয়, তাহলে বস্তুটার ভর কেন্দ্র কি হবে একদম সেন্টারে হবে। আর বস্তুটা যদি একটা অজ্যামিতিক আকার হয়, তাহলে যেদিকে ভার বেশি সেদিকে, দেখবি একটা পাথরকে একদম মাঝখানে ধরবি থাকবে না, বা যেদিকে ভার দিয়ে দেখবি বস্তুটা থাকবে। তাহলে ধর এদিকটা ভর বেশি, তাহলে ধর এরকম পয়েন্টে দেখবি বস্তুটা থাকবে। তাহলে একটা লেখ পয়েন্ট লেখ, অত বুঝতে হবে না, এটা লেখ ভর কেন্দ্র বা সেন্টার অফ মাস। মুখে যেটা বললাম, আচ্ছা যদি এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্র হয় তাহলে সেটাকে ডিনোট করি হচ্ছে এক্স সিওএম। সিওএম বলতে সেন্টার অফ মাস, বা সিএম দিয়েও বলা যেতে পারে। ওয়াই অক্ষ বরাবর হলে ওয়াই সিওএম, জেড অক্ষ বরাবর হলে সেটা হচ্ছে জেড সিওএম।
কারো আছে একটাই খাতা যেখানে ফিজিক্স চলছে, খাতা চেঞ্জ হয়ে গেছে। চল লিখে নে। চলো দেখ লাস্ট পয়েন্টটা কি বললাম, লাস্ট পয়েন্টটা বললাম যে ধর একটা সলিড স্ট্রাকচার, একটা স্ফিয়ার, একটা বল, তার ভর কেন্দ্র কিন্তু সেই বস্তুটার মধ্যে হবে। বাট বস্তুটা যদি রিং হয়, ফাঁপা হয়, তখনও কিন্তু বস্তুটা বস্তুর মধ্যে হবে, যে এই শেপগুলোর মধ্যে হবে এমনটা না, সেক্ষেত্রে কিন্তু বস্তুটা মাঝখানেই হবে। এটা এবার দেখ বস্তুর বাইরে, এখানে কি বস্তুটা প্রেজেন্ট আছে, একটা সার্কুলার রিং ভাব, তো বস্তুটা মাঝখানে, ধর একটা অদৃশ্য পয়েন্ট তুই দেখতে পাবি না, বস্তুর মধ্যে না বস্তুর বাইরে। আর এক্ষেত্রে কিন্তু এটা গোটা একটা বস্তু, তার বস্তুর মধ্যেই হলো তার সেন্টার অফ মাস। এগুলো বেসিক জিনিস, বেশ মানে কি বলবো, এমনি জাস্ট রিড করার জন্য, এগুলোতে কোশ্চেন আসবে। বল স্ফিয়ারের ভলিউম সূত্র বল, গোলকের আয়তন বল কি, 4/3 পাই আর কিউব হয়, আর স্কয়ার মানে হলো কিউব, ক্ষেত্রফল কত হয় 4/3, ওটা তো সার্কেলের পাই আর স্কয়ার, ওটাই তো বললাম আমি, বললাম স্ফিয়ারের, গোলক, গোলকের কত হয় অনির্বাণ, হ্যাঁ 4/r², তাই না? আর পার্শ্বতল ল্যাটেরাল সারফেস এরিয়া 4/r²। গোলকের কোনো পার্শ্বতল বা সমগ্রতল বলে কিছু হয় না, একটাই তল গোলকের। আচ্ছা চলো এবার পয়েন্ট করা হচ্ছে দুটি বিন্দু কোণার ক্ষেত্রে ভরকেন্দ্র, এখান থেকে মানে কাজে লাগবে আমাদের মেইন মানে ইকুয়েশন যেগুলো বানাবো। আচ্ছা
পয়েন্ট করছিস কোন পয়েন্ট কর সামনে একটা ইয়ে দে ছবিটা আগে নিস না এ সূর্যা হয়েছে দেখ এবার বলি এদিক বরাবর কি কোন অক্ষর ডিনোট করে এক্স অক্ষর আমি একটা অক্ষর নিয়ে ছবি আঁকছি আমি সবগুলো অক্ষরের জন্য ফর্মুলা লিখবো বা ক্যালকুলেশন করবো দেখ এ একটা মানে বস্তু এ একটা বস্তু ধর এটা বড় হচ্ছে m1 এটা m2 এর বস্তু আচ্ছা এই দুটো বস্তুর মধ্যে সেন্টার অফ মাস কোথায় হবে এই দুটো বিন্দুর ক্ষেত্রে সেন্টার অফ মাস কোথায় হবে মাঝখানে তাই তো মিডিল একটা পয়েন্ট ধর এটা হচ্ছে সেই সেন্টার অফ মাস এটা হচ্ছে সেই সেন্টার অফ মাস এটার দূরত্ব দিলাম হচ্ছে এটা কি হলো xcon আচ্ছা এই ছবিটা যদি y অক্ষর জন্য আঁকতাম তাহলে এই x1 টা কত হতো y1 এটা হতো y2 এটা হতো ycom z1 z2 zcom ব্যাস এটুকু করে নিয়ে তারপর ক্যালকুলেশন করব দেখ এবার এইটুকু করার পর দেখ এবার দেখ। তাহলে এই xcom এর যে ভ্যালুটা হবে সেটা হলো m1 ইনটু এর মধ্যে দূরত্ব x1 প্লাস এই বস্তুটার ভর কত m2 গুণন হচ্ছে x2 ডিভাইডেড বাই m1 প্লাস m ঠিক আছে বস্তুর ভর m2 যেই পজিশন থেকে ধরছি তার দূরত্ব বস্তুর ভর যেই পজিশন থেকে ধরছি তার দূরত্বের গুণফল ডিভাইডেড বাই বস্তুর ভরের যোগফল m1 প্লাস m2 তাহলে বলতো ycom কত হবে
ZCOM কত? দেখ ঠিক লিখলাম। আচ্ছা যদি তিনটা বিন্দু হতো, যদি তিনটে বিন্দু হতো তাহলে এই HCM সূত্র কি হতো? m1 x1 plus m2 x2 plus m3 x3 divided by m1 plus m2 plus m3, সেম পরেরগুলো সেম, ঠিক আছে? আমি জাস্ট দেখালাম তিনটের ক্ষেত্রে থাকতে পারে। এবার যদি তিনটে না দিয়ে অসংখ্য দিয়ে দেয় n সংখ্যক, তখন কি হবে? তখন কি ইউজ করব? ইন্টিগ্রেশন না সামেশন? সামেশন। এতটুকু হয়েছে কি? হ্যাঁ, তাহলে লেখ n সংখ্যক কণার ক্ষেত্রে XCOM। আচ্ছা এবার একটা দুটো বা তিনটে বিন্দু না, এরকম অনেকগুলো বিন্দু, তো অসংখ্য যখন হয় তখন আমরা দুটো জিনিস ইউজ করি, একটা সামেশন, তাই তো? সামেশন করলে কি হয়? অসংখ্য বিন্দুটাকে একটা কম্বাইনে ধরে নিব। তাহলে সামেশন m1 xi divided by সামেশন, কি লিখলাম দেখ, সামেশন mi into xi divided by সামেশন mi। এবার বলি স্যার i কি? i হচ্ছে রেঞ্জ, ধর এবার i এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত। ব্যাস, এবার i এর ভ্যালু যখন 1, তাহলে এটা কত হবে? m1 x1 বাই m1। যখন i এর ভ্যালু 2 হবে তখন m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। যখন i এর ভ্যালু 3 হবে তখন m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। যখন i এর ভ্যালু 4 হবে এভাবে চলবে। এবার সেটা ডিপেন্ড করবে কতগুলো দেওয়া আছে। তাহলে লিখে রাখ YCOM আর ZCOM টা লিখে নিই। YCOM সামেশন i is equal to 1 থেকে n mi yi divided by summation mi। ZCOM summation i is equal to 1 থেকে n mi zi divided by summation আচ্ছা একটু আমি মুছে দিচ্ছি ছবিটা, ঠিক আছে? একটু মুছে দিচ্ছি। আচ্ছা সামেশন mi মানে কি? সামেশন mi মানে কি? অনির্বাণ, সামেশন mi মানে কি? সামেশন mi এর মানে কি? আচ্ছা এখানেও কিন্তু লিমিট আছে, i is equal to 1 থেকে শুরু করে n। এবার টাকা আমার দিকে, ধর লিমিট হচ্ছে i is equal to 1 থেকে n, তো এর মানে হচ্ছে m1 m2 m3 m4 ডট ডট mn, মানে বিষয়টা কিন্তু এরকম m1 প্লাস m2 প্লাস m3 ডট 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 mn, ঠিক আছে? ধর এরকম n সংখ্যক একটা দিয়ে দেওয়া আছে,
আর এক্ষেত্রেও কিন্তু mi is equal to xi। প্রথমে যদি 1 বসাস m1 x1 m2 বসাস m2 x2 জাস্ট এই সম্পর্ক জানো। এই তোরা না নিচে লিখবি না, ডান পাশে লিখবি ধরি সংস্থাটি ভর m। গোটা সংস্থা মানে ধর n সংখ্যক পর্যন্ত কণা ছিল, এবার ধর এই বোর্ডটার মধ্যে n সংখ্যক কণা আছে, এক থেকে শুরু করে n সংখ্যক কণা আছে, কিন্তু আমি সামেশন mi না লিখে আমি ধরে নিব যে গোটা সংস্থাটার ভর হচ্ছে ক্যাপিটাল M। আমি ধরে নিলাম গোটা সংস্থাটার ভর হচ্ছে ক্যাপিটাল M। যদি গোটা সংস্থার ভর ক্যাপিটাল M হয় তাহলে বলতো সামেশন mi কত হবে? m হবে। সামেশন mi মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত, সেটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল M। তাহলে এই xcom টা কি চেঞ্জ হয়ে যাবে? xcom তোরা xcom লিখবি না, পাশে সমান সমান দিয়ে লিখে যাবি। xcom টা চেঞ্জ হয়ে যাবে সামেশন mi xi ডিভাইডেড বাই m। ycom টা চেঞ্জ হয়ে গিয়ে লিখব সামেশন mi yi বাই m। আর zcom টা হয়ে যাবে হলো সামেশন mi zi বাই m। ঠিক আছে, হয়ে গেলে কোড দিয়ে দিতে মুছে দিলাম। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মানে ভর কেন্দ্র বের করবো xcom ycom zcom। এদিকটা হয়ে গেছে তো? এবার ধর আমি আগের প্রবলেম বলেছিলাম এই বোর্ডটার ক্ষেত্রে, তো i is equal to 1 থেকে n যেটা ছিল n সংখ্যক কণার ক্ষেত্রে, ধরে নিয়ে যাবো এই গোটা ঘরটা এত বড় আমার করার ক্ষমতা ছিল না, তাই আমি i is equal to 1 থেকে n পর্যন্ত ধরে সামেশন দিয়ে করলাম। এবার আমাকে দিয়েছে বললো কি ক্যালকুলেট করো, তোমাকে ছোট করে দিই, এই বোর্ডটা দিয়ে দিই, ঠিক আছে? একটা বিস্তৃত বুদ্ধি না, এটা এক দুটো কণা দিয়ে হবে না, এটা n সংখ্যক কণা দিয়ে হবে, একটা লিমিটেড নাম্বার অবধি হবে। তখন আমি কি করব? তখন আমি ইউজ করব হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে আমি এর ছোট ছোট পার্ট করে কাটবো, করে একটা পার্টের জন্য বের করব। মানে ধর প্রত্যেকটা গোড়াটাকে মেপে নিলাম একটা কিছুতে, ধর হলো হচ্ছে 100, এবার আমি এইটুকু অংশকে নিলাম, এটা 10, এটার মাপলাম, গোটাটা বেরিয়ে গেল। বুঝতে পারলি কি? তো কোনো বড় জিনিসকে যখন ক্ষুদ্র ছোট ছোট টুকরায় ভাঙি তখন সেটা কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হয় সরি ভুল বললাম, হ্যাঁ ক্ষুদ্র সংখ্যা কি বলছি ডিফারেন্সিয়েশন, বাট যখন এই ক্ষুদ্রগুলোকে এক জায়গায় যোগ করে দেবো তখন সেটা কি হয়? ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে গেলাম একটা মাপলাম, মাপে জোরে দিলাম 10 টাকা, হয়ে গেল গোড়াটা। ধর এই গোড়াটা 100 পয়েন্ট, আমি 10 পয়েন্টের জন্য বের করবো এবং প্রত্যেক 10 পয়েন্টে জুড়ে দেবো, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে গোড়াটার ভর কেন্দ্র। ঠিক আছে, এবার বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যখন পয়েন্ট করলাম তখন বল xcom টাকে দেখে নে, লিখিস না xcom টা কি হবে? আচ্ছা xcom এর নরমাল ফর্মুলা কি ছিল? দুটো কোণার ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? m1 x1 বাই হচ্ছে আচ্ছা সরি m1 প্লাস m2। এবার দেখ ডিসটেন্স তো x থাকলো হলো, এবার m টা গোটাটার ভ্যালু ধর m, তাহলে এই ক্ষুদ্র অংশের ভ্যালু কত হবে? ভর কত হবে? ভালো মতো বল, এই গোটাটা যদি m হয় এই ক্ষুদ্র অংশের ভর কত নিব?
গোটাটার ভর m, তাহলে ক্ষুদ্র অংশের ভর কত হবে? ধর এই গোটা এটা হচ্ছে x, আমি বললাম এইটুকুটার ভর কত, একটু ভাব, dx, dx না, dx মানে কি হয়, খুব ছোট্ট অংশে, তাহলে গোটাটার ভর যদি m হয় তাহলে ক্ষুদ্র অংশের ভর কত হবে? dm। তাহলে ইন্টিগ্রেশন dm ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dm, ঠিক আছে? এই টপিকগুলো না অতটা ইন্টারেস্টিং না, মানে কেমন কেমন। তাহলে বল YCOM কত হবে? y ইন্টিগ্রেশন dm বাই ইন্টিগ্রেশন dm। ZCOM কত হবে? z ইন্টিগ্রেশন dm বাই ইন্টিগ্রেশন dm। সরি সরি, একটা জিনিস ব্লান্ডার হয়ে গেছে, এই ইন্টিগ্রেশনটা না এখানে হবে। আচ্ছা বল x dm ইন্টিগ্রেশন dm মানে কত? ইন্টিগ্রেশন dx মানে কত হয়? তাহলে ইন্টিগ্রেশন dm কত হবে? এই তো ইন্টিগ্রেশন dx বলে যদি x হয় তাহলে ইন্টিগ্রেশন dm হবে হচ্ছে m। আচ্ছা, এবার পয়েন্ট কর হচ্ছে একটি সুষম দণ্ডের ভরকেন্দ্র, একটি সুষম দণ্ডের ভরকেন্দ্র। দেখ আচ্ছা, এই একটা সুষম দণ্ড, ঠিক আছে, এর ভরকেন্দ্র বলতো কোথায় হবে? এই যে এর ভরকেন্দ্র একদম মাঝখানে। আচ্ছা, গোটাটা যদি এল হয় তাহলে এই পয়েন্ট থেকে এই ভরকেন্দ্রের দূরত্ব কত হবে? এল বাই, এটাই প্রমাণ করবো। সুষম দণ্ডের ভরকেন্দ্র যে একদম মাঝখানে হয় সেটা আমরা একবার প্রমাণ করব। ছবিটা
যা। আচ্ছা দেখ, দেখো ধরলাম টাকা, এই জুমার টাকা চলে গেল। ধরলাম যে এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল এবং ভর হচ্ছে এম। তাহলে বল এই এল দৈর্ঘ্যের ভর যদি, মানে এল দৈর্ঘ্যের দণ্ডের ভর যদি এম হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? হ্যাঁ, অঙ্ক এম বাই এল। এটাকে বলা হচ্ছে ল্যামডা, যাকে বলা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। পড়ে নেই তো, এল দৈর্ঘ্যের দণ্ডের ভর যদি এম হয়, তাহলে একক দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল হবে। সেটাকে আমরা ডিনোট করি ল্যামডা দিয়ে, যেটাকে বলি হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। আচ্ছা, এটাকে আমি একটা বিস্তৃত বস্তু ধরে ক্যালকুলেশনটা করব। যদি ধর এটা একটা বিস্তৃত বস্তু হলো, টাকা টাকা, এটা যদি একটা বিস্তৃত বস্তু হলো, তাহলে একটা ক্ষুদ্র অংশ সেপারেট করলাম একটু টাকা, গোটা বস্তুটাকে একটা বিস্তৃত বস্তু হিসেবে কল্পনা করে আমি ক্যালকুলেশনটা করবো, মানে ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলেশন করবো। গোটা বস্তু থেকে একটা ক্ষুদ্র অংশ কেটে নিলাম, গোটাটার ভর যদি এম হয়, তাহলে এইটুকুটার ভর কত হবে? হ্যাঁ, ডিএম। আচ্ছা, আর এইটুকুটা দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে ডিএক্স। অ্যাকচুয়ালি ডিএল ধরতে পারতাম, বাট ডিএক্স ছাড়া ক্যালকুলেশনটা হবে না, কারণ এক্স অক্ষ বরাবর নিয়েছি তো। আর এটা কিন্তু এক্স অক্ষ বরাবর আছে। এই স্কেলটার পজিশনটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ না ওয়াই অক্ষ না জেড অক্ষ? এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে দণ্ডটি ভর কেন্দ্রে দেখে এক্স অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে কি হবে? সূত্র কি ছিল? এক্স অক্ষ বরাবর এরকম বিস্তৃত বস্তু এর ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আমি ভর কেন্দ্র বের করবো। সূত্র কি ছিল? এক্স অক্ষ বরাবর ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই হচ্ছে এম। আচ্ছা, আচ্ছা ল্যামডা মানে কি ছিল রে? হ্যালো, আচ্ছা ল্যামডা মানে কি ছিল? এম বাই এল। তাহলে এই বিস্তৃত বস্তুর ছোট অংশ কেটে নিয়েছি, এক্ষেত্রে কি হয়ে যাবে ল্যামডাটা? ডিএম বাই ডিএক্স, ডিএম বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিএম ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? ল্যামডা ইনটু ডিএক্স। এই ডিএম এর ভ্যালুটা এখানে পুট করে দিই, ইন্টিগ্রেশন এক্স ল্যামডা ইনটু ডিএক্স ডিভাইডেড বাই এম। আচ্ছা দেখ, এটা যারা বুঝতে পারলি না, ল্যামডা ইজ ইকুয়াল টু কি ছিল? এম বাই এল। আচ্ছা, এটা হচ্ছে গোটা বস্তুটার ক্ষেত্রে। এই ছোট অংশের জন্য ল্যামডা ইজ ইকুয়াল টু এম এর জায়গায় নিলাম ডিএম, আর এল এর জায়গায় ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স। তাহলে ল্যামডা ডিএম ইজ ইকুয়াল টু কি হলো? ল্যামডা ইনটু ডিএক্স। এখানে পুট করে দে। আচ্ছা, এবার আমাকে বল, এই গোটা গোটা স্কেলটা বা গোটা বস্তুটার বা গোটা দণ্ডটা যদি দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য এল হয়, এই স্টার্টিং এর রেঞ্জ কত? জিরো। জিরো থেকে শুরু করে কত দূর যাবে? এল পর্যন্ত।
তাই না? তবেই তো এই বস্তুটার দৈর্ঘ্য এল হবে। দেখ অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, এল মাইনাস জিরো করলে কত হয়? এল হয়। তাহলে গোটার দৈর্ঘ্য যদি এল হয়, প্রাথমিক বিন্দুর পয়েন্ট হচ্ছে জিরো, অন্তিম বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে এখানে কত দেবো? জিরো থেকে এল, জিরো থেকে এল। আচ্ছা তাহলে আচ্ছা এখানে ধ্রুবক কে কে রে? এখানে ধ্রুবক কে কে? এক্স ধ্রুবক, ল্যামডা ধ্রুবক আর ভর ধ্রুবক। তো ল্যামডা আর ভরকে বাইরে বের করে দেন। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে l x dx সমান সমান ল্যামডা বাই m। আচ্ছা এটা পর কত হবে? কে বলবি আমাকে? x dx ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, x স্কয়ার বাই 2। আচ্ছা লিমিট 0 থেকে l পর্যন্ত, ল্যামডা বাই m গুণন। আচ্ছা লিমিট বসালে কত হবে এই ভ্যালুটা? লিমিট বসালে ভ্যালুটা কত হবে? নিচে 0 আছে, লোয়ার লিমিট বসানোর দরকার নাই, আপার লিমিটে বসিয়ে দে। কত হবে? l স্কয়ার বাই 2। আচ্ছা ল্যামডার ভ্যালু কত ছিল রে? ল্যামডা m বাই l পুট করে দে। ল্যামডার ভ্যালু কত ছিল? প্রথম লাইনে ল্যামডা ধরি, দেখ ধরি ধরি l দৈর্ঘ্য হচ্ছে m, তাহলে একক দৈর্ঘ্য কত? m বাই l, ওটাই হচ্ছে ল্যামডার ভ্যালু। আরে এটা ছিল গোটা বস্তুর ক্ষেত্রে। না, আমি এই ল্যামডার জায়গায় পুট করব। এটা ছিল তো dx আর dm এর ভ্যালু। এখানে আসেনি তো এটা? না ওটা এখানে আসেনি। এটা তো গোটা অংশটার ক্ষেত্রে, আর এটা ছিল ক্ষুদ্র অংশের ক্ষেত্রে। গোটা অংশের ক্ষেত্রে ল্যামডা m বাই l, ক্ষুদ্র অংশের ক্ষেত্রে এইটুকুটার ক্ষেত্রে m এর জায়গায় নিলাম dm আর l এর জায়গায় নিলাম হচ্ছে dx। বুঝতে পারলি কি এবার? এই গোটা যখন বস্তুটা ছিল, গোটা যখন দণ্ডটা ছিল, তখন ল্যামডা কি ছিল? m বাই l। আর যখন এই বস্তুটা থেকে ছোট্ট অংশ কেটে নিলাম, তখন m এর জায়গায় কত লিখবো? dm। আর গোটা বস্তুটার ভর যদি m হয়, ছোট্ট অংশের ভর dm, গোটা দৈর্ঘ্যটা যদি l হয়, ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত? dx। ব্যাস এইটুকু। এবার এখানে কি আসছে? ল্যামডা। তো ল্যামডা মানে কি ছিল? m বাই l পুট করে এখানে m বাই l নিচে ছিল m ইনটু l স্কয়ার বাই হচ্ছে 2। কাটাকাটি কর, এই একটা m কাটা, এই একটা m কাটা, এই একটা m, আলটিমেট হলো l বাই 2। তাহলে এই ভর কেন্দ্রটার দৈর্ঘ্য কত হলো? এই প্রাথমিক বিন্দু বল বা এই অন্তিম বিন্দু বল হলো l বাই 2। l বাই এটা দেখতে শুভশ্রী। এবার বই বের করো তো সবাই। দেখ এই অঙ্কগুলো আসবে একটা, ঠিক আছে? ভর কেন্দ্র বের করা। পেজ নাম্বার 408, পেজ নাম্বার 408। এতটুকু টোকা হয়ে গেছে নিশ্চয়ই? ফোর জিরো এইট এর ক্ষেত্রে পেজ 408 এক নাম্বারটা দেখ। এরকম অঙ্ক আসবে একটা, দেখ অ্যাপ্লিকেশন। এবার ভর কেন্দ্র যে বললাম এটা মানে এক্সিওম এইসিওম কি হলো?
কাজে লাগাতে হবে। 1 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তুকে x অক্ষ ও y অক্ষ বরাবর মানে y অক্ষের উপর যথাক্রমে মানে 1 কেজি ভরের বিন্দুটা x অক্ষ বরাবর 1 মিটার দূরে রাখা আছে, আর y 2 কেজি ভরের বস্তুটাকে y অক্ষ বরাবর 2 মিটার রাখা আছে। মানে ঠিক এরকম দেখা, এরকম যদি একটা অক্ষ হয়, দেখেন এইটুকু জায়গা দেখেন, এরকম যদি একটা বস্তু হয়, 1 কেজি ভরের বস্তুটাকে কোথায় রাখা আছে, x অক্ষ না y অক্ষ, কত দূর দূরত্বে 1 মিটার, ধরলাম এটা হচ্ছে 1 মিটার 1, ঠিক আছে, আর এটা ধর হচ্ছে 1 2, তাহলে এখানে কাকে লেখা আছে m1 ভরের বস্তুটাকে, প্রথম বস্তু যার ভর ছিল হচ্ছে 1 কেজি। আচ্ছা এর স্থানাঙ্ক বলতো ক্লাস 9, এর স্থানাঙ্ক বলতো, এটা যদি 1 হয় এর স্থানাঙ্ক বল, স্থানাঙ্ক জ্যামিতি, হ্যাঁ 1, 1 1,0 1,0 রে কিভাবে করলাম, যুবা বলতে কি গেছে মনে আছে, ভেরি গুড। 1,0 দেখো 1,0 এর মানে হচ্ছে x অক্ষ, প্রথমে কি হয় x, তারপরে হয় y, প্রথমে বলে দিলাম x অক্ষ বরাবর 1, y অক্ষ বরাবর যায়নি তাই কত নিলাম 0। এবার বল এই বিন্দুটার ক্ষেত্রে মানে m2, এখানে রাখা ছিল m2, এর ভর ছিল 2 কেজি, এর স্থানাঙ্ক কত, প্রথমে x নিব না y নিব, প্রথমে কি নেই x অক্ষ গেছি কোথাও, x যায়নি মানে x 0, 2 গেলাম উপরে, তার মানে 0,2। বোঝা গেল কি, এই ছবিটা আঁকায় নেই পাশে ওইদিকে ডান পাশে আঁকায় নেই ছবিটা। আচ্ছা কটা অক্ষ, এটা x এটা হচ্ছে y, দেখ দুটো অক্ষ আছে x আর একটা হচ্ছে y, তাহলে একবার xcom বের করবি আর একটা বের করবি হচ্ছে ycom। দুটো কোণার ক্ষেত্রে সূত্র কি, xcom এর দুটো কোণার ক্ষেত্রে সূত্র কি, m1x1 m2x2 ডিভাইডেড বাই m1 m2। y অক্ষের ক্ষেত্রে সূত্র কি, ycom m1y1 m2y2 ডিভাইডেড বাই m1 m2। ব্যাস মান জানিস তুই, সব বসাই দে। আচ্ছা এটা কি, এটা কার ভ্যালু, আচ্ছা এটা কার ভ্যালু রে ঝুমা, এটা x1 এটা y1 এটা x2 এটা y2, এটা লিখে নিস, এটা x1 এটা y1 এটা x2 এটা y2। ব্যাস এবার বের করে দাও, সূত্র ফেলো অঙ্ক বের করে দাও, মানে অঙ্ক বুঝতে দেবে। ও কর xcom বের কর, বসিয়ে দিস কেন সবাই, তাহলে xcom m1 x1 plus m2 x2 divided by m1 plus m2, m1 কত ছিল 8 গুণা, আচ্ছা গুণা বলে না তো একদম ইউপি দেখছি গুড়া বলছে, গুড়া গুড়া মানে গুণনকে গুড়া বলছে এরকম। হিন্দি অনেক ভাষা আছে, আচ্ছা বাংলা ভাষা না মানে এত রকম আছে, ঠিক আছে। ঝুমা তুই তোর পাড়ার ভাষার কথা বলতো, হ্যাঁ ওই তো যাই হোক, মানে তুই তো বলিস না এরকম, তো শিখে গেছিস যেহেতু তুই বাইরে ঘুরিস, বাট যারা মানে ঝুমাদের পাড়ায় বেশিরভাগ লোক যারা অবভিয়াসলি পারবি, খাইছে কোষে এরকম করে কথা বলে, এমন বলে না, একটু চেঞ্জ কিভাবে বলে, হ্যাঁ একটু বল তো, বল বল বল, আজ আজকে আমি পড়তে যাবো না, আজকে আমি কোরবানি যাবো, ঠিক আছে। তাও এটা একটু ঠিক আছে, আমাদের ওখানে দুটো গ্রাম ছিল, খাইছে কোষে মুই যাম না কেমন, আর ডিমকে বলতো ডিমকে বলতো ডিমা, ডিমকে বলতো ডিমা। কি আমার একটা বন্ধু ছিল প্রেমা, ওর নাম প্রেমা, কি আমার মানে কি প্রেমা কি কি খেলি আজকে স্কুলে খাওয়া, হ্যাঁ শোন না কি বলে,
আজকে ডিমা আনদিছে মানে রান্না করতে আনদিছে রান্না করা, ঠিক আছে? ডিমা আনদিছে, দেশীয় না বলে কষি খাসে আনদিছে। একটু মানে আমাদের টাকা থাকে আর বাংলা টাকা থাকে, মানে এরকম বলে ওটা আছে ওখানে, এটা ছিল, এটা আমাদের ভাষা, ওরা বলবে এটা আছে, বাংলাটা থাকে। আচ্ছা তোরা কি বলতে পারবি এই যে ভাষার বৈচিত্র্যের এর প্রধান কারণ কি? মানে কি এমনি আমি ভাষা বানাই দিছি, তোকে ধরে ফেলবে ওরা যে তুই ওদের পারার না বা তুই ওদের ইয়ের না, তুই যাই কথা বলে করে তোকে বুঝে ফেলবে যে ইয়ে আমার মানে আমাদের গ্রামের না, এরকম সামথিং কিছু। আমি আগে মুসলিমদের ভাষায় কথা বলতাম, বিকজ আমার সারাউন্ডিং এ যারা ছিল সবাই মুসলিম ছিল। একটু আলাদা, হ্যাঁ একটু আলাদা রে, ওদের প্রত্যেকের ভাষা বানানো আছে, বাংলাদেশে যাবি তুই বলবি যে লজ্জা করে বাংলাতে মানে এমন ভাবে বাংলা বলবে তুই বুঝতে পারবি না তুই কি বাংলা শিখলাম। এমন মানে যতগুলো জেলা আছে ততগুলো ভাষা, খালি দিনাজপুর জেলায় মনে হয় আমাদের ভাষাটা বলে। অনেক ভাষা আছে যেগুলো মুভি দেখছিস ওগুলো মনে কর স্ট্যান্ডার্ড ভাষায় কথা বলছে, বাট তুই গ্রাম ভাষায় দিয়ে তুই বুঝতে পারবি না কি বলছে। নোয়াখালী এগুলো গেলে তুই বুঝতে পারবি না যে বাংলা কাকে বলে। আমি যদি যাইনি মানে আমার কিউরিওসিটি হয় আমি ইউটিউবে সার্চ করে দেখি। চলো এবার বলো x1 কত রে? x1 কত আসলো তোদের? xcf 1/3 আসলে মাসের দেখ বের কর। দেখ 1/3 আসছে, ycom টা বের কর। বাংলাদেশ ভুল হয়ে যায় মানে আমার বাবা যেখানে ইয়ে করে সেখানে মালিকটা গেছিল বাংলাদেশ, হিন্দু হোটেল খুঁজে পায় না, বিকজ পাবে না 90% এর উপরে মুসলিম। কিছু স্পেসিফিক এরিয়া আছে যেখানে হিন্দুরা থাকে, বাট তোকে সেটা জানতে হবে। তুই একটা আনজান হয়ে তুই চলে গেলি, তুই দেখবি বাবর হোটেল, হুমায়ুন হোটেল, চারদিকে গিয়ে দেখতে পাবি, আলম হোটেল, এই হোটেল, হ্যাঁ তো চোখে পড়বে না। ঢাকা কিন্তু কি তুই যদি একটু ভালো পড়াশোনা করিস বাংলাদেশে তোর চান্স সবার উপরে, বিকজ 14 কোটি মানুষ তার মধ্যে 10 কোটি পড়াশোনা করে না। আমি শুনতে পারলাম যদি ভালো পড়াশোনা হোস আর বাংলাদেশে চলে যাস তুই মানে কোনো কিছু জব বা যে কোনো কিছু বিজনেস দাঁড় করাতে পারবি, জাস্ট বিকজ ওখানে 14 কোটি 10 কোটি পড়াশোনাই করে না, 4 কোটি যা করে ওর মধ্যে তুই টপ মারি যাবি। আর আমাদের পপুলেশন কত? 150 কোটি, কোথায় 14 কোটি কোথায় 150 কোটি। আর চলে আর নিউজিল্যান্ডে, ওখানে তো আরো 1 কোটি মানুষ থাকে, 1 কোটিও না মনে হয়। তাহলে আমরা ভাবতে পারছি 1 কোটি মানুষের মধ্যে ওই ভাব ক্রিকেট যারা দেখিস ওই 1 কোটি মানুষের মধ্যে দেখ কত ভালো ভালো প্লেয়ার বেড়ে আসছে, আর আমরা 150 কোটি থেকে মানে তাও স্ট্রাগল করি। YCOM কত বেরোলো বল? কত বেরোলো রে? 4/3, তাই তো? তাহলে যদি শুধু বলতো ভর কেন্দ্র বের করো তাহলে 1/3 আর 4/3 তোর উত্তর, ঠিক আছে? অপশনে এটাই থাকতো, বাট অপশনটা একটু বাড়িয়ে দিয়েছে। কি দিয়েছে দেখ, অপশন লাস্টের লাইনটা পড়, তাহলে বুঝতে পারবি যে অপশনটা করতে কি বলছে। বলছে যে সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান 1 কেজি ও 2 কেজি ভরের সাপেক্ষে, 1 কেজি ও 2 কেজি ভরের সাপেক্ষে বস্তুর
ভর কেন্দ্র বের করতে বলছে। আচ্ছা, এক কেজির সাপেক্ষে বের করি প্রথমে রুট ওভার। কি করবি? রুট ওভার দিবি। দেখে নে, রুট ওভার দিবি 1 কেজির সাপেক্ষে। কত ছিল পয়েন্টটা? 1/3। আচ্ছা, x অক্ষ বরাবর মানে এই অক্ষ বরাবর ইয়ে কত ছিল? পয়েন্ট কত ছিল? 1,0, তাই তো? আর y অক্ষ বরাবর কত ছিল? 0,2। তাহলে যদি 1 কেজির ক্ষেত্রে বের করি 1,0 কে তো রেফারেন্স পয়েন্ট নিবি। তোর কত পেয়েছে? 1.3। তাহলে কর 1 - 1.3 রুট ওভার দিয়েছিস? রুট ওভার দিয়েছিস? x অক্ষ বরাবর x1 y1, x অক্ষ বরাবর যখন বের করবি তখন ফার্স্ট 1 - 1/3 তার হোল স্কয়ার যোগ সেকেন্ড পয়েন্ট কত? 0 - 1/3 তার হোল স্কয়ার। এটা করলে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যানসার। আর তাহলে 2 কেজি ভরের ক্ষেত্রে বল কোনটা? 4/3 কেন? প্রথমটা 1/3 নে। ও সরি পয়েন্টটা 4/3 হবে। বের করো 1 কেজির জন্য বের করলি বা 2 কেজির সাপেক্ষে বের কর। এবার এটাকে ধর 0,2 কে, মানে 0 - 1/3 তার হোল স্কয়ার প্লাস 2 - 4/3 তার হোল স্কয়ার। এটা 2 কেজির সাপেক্ষে আর এটা হচ্ছে 1 কেজির সাপেক্ষে। বেসিক ক্যালকুলেশন 2√5/3 আর সেকেন্ডটা আমি জানি না। তোরা কর বেসিক ম্যাথমেটিক্স। কি করলাম সেটা? টাকার দিকে কি কাজ? টাকার দিকে 1 - 1/3 করে কত হয়? 2/3 তার হোল স্কয়ার করলাম 4/9। 4/3 কেন? 2/3 হোল স্কয়ার তাহলে 4/9। পয়েন্টটা -4/3 আছে, তাহলে স্কয়ার করলে মাইনাস আছে প্লাস 4 স্কয়ার 16, 3 স্কয়ার 9। লসাগু করলাম 9, 16 + 4 20। 20 কে রুটের বাইরে বের করলে হয় 4 গুণ 5 মানে 2√5/3। করণী চ্যাপ্টার যারা করছিস তারা করতে হবে। এটা কত হলো রে? এটা √5/3 বের হবে। ক্যালকুলেট কর। তাহলে শুধু হর কেন্দ্র করলে 1/3, 4/3 এটাই। যদি কোনো বিন্দুর সাপেক্ষে বলে দেয় তাহলে এইগুলো করবি। ভালো প্রশ্ন। এবার 3 নাম্বারটা এটা হয়ে গেল। জমা হচ্ছে? না হলে বলবি কিন্তু আমাকে, না হলে বেসিক ক্যালকুলেশন নাও আর বলবি ফালতু ভুলভাল। যা 10টা বেজে গেছে নাকি? যা। আচ্ছা দেখ, এবার 6 নাম্বারটা মুছে দিলাম। ছয় নাম্বারটা জলদি से देखो, पेज 409। 6 নাম্বারটা, 6 নাম্বারটা দেখো। ছয় নাম্বারটা কি বলছে যে 6 ও 2 একক দুটি ঘরের অবস্থান ভেক্টর যথাক্রমে এত এবং এত, ওদের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, আমাদের ভর কেন্দ্রের সূত্র কি?
কনফাস করে দিই। ছয় সরি 3 নাম্বারটা আমি 6 নাম্বার ভুল করে দিচ্ছি 3 নাম্বারটা 3 নাম্বার আচ্ছা 3 নাম্বারটা আচ্ছা বল m1 কত আছে m1 কত আছে m1 কত রে 6 m2 কত 2 আচ্ছা বল দেখ অবস্থান ভেক্টর যেটা দেওয়া আছে প্রথমে 6 i ক্যাপ -7 j ক্যাপ +0 k ক্যাপ তাই না প্রথম অবস্থান ভেক্টর দেখে দেখ 6 i ক্যাপ -7 j ক্যাপ +0 k ক্যাপ আচ্ছা i ক্যাপ মানে কোন অক্ষর ডিনোট করে j ক্যাপ মানে y k ক্যাপ মানে হচ্ছে প্রথমটার ক্ষেত্রে দেখ দুটোকে তুলনা করে বল x1 এর মান কত সবাই দেখ x1 এর মান কত i ক্যাপ কেন নিচ্ছিস 6 না y1 কত এটাকে এইভাবে করবো না ডিরেক্ট করে দেবো ভেক্টর দিয়ে করে দিই মানে ঝামেলা হয়ে যাবে এরকম বের করে আচ্ছা দেখ ভেক্টর দিয়ে করে দিচ্ছি এত x1 y1 না করে যদি কোনা পয়েন্ট দিত তাহলে x1 y1 করে লাভ আছে না আদারওয়াইজ ভেক্টর দিয়ে করে দিই আচ্ছা কি বের করতে বলেছে ভর কেন্দ্র তাকাই দিকে 6 নাম্বার বা 3 নাম্বার 6 নাম্বার আচ্ছা এবার দেখ টাকা আমার দিকে অবস্থান ভেক্টরকে কি দিয়ে ডিনোট করি অবস্থান ভেক্টরকে কি দিয়ে ডিনোট করি রে টাকা দিকে এটা যদি x অক্ষ হয় এটা যদি y অক্ষ হয় এই বরাবর হয় অবস্থান ভেক্টর যেটাকে r দিয়ে ডিনোট করতাম r মানে হচ্ছে ধর a i ক্যাপ প্লাস সরি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস j k ক্যাপ ঠিক আছে তাহলে ভর কেন্দ্র কার বের করতে বলছে অবস্থান ভেক্টরে তাহলে r con সমান সমান যদি বস্তুগুলো x1 y1 হতো তাহলে m1 x1 এক্ষেত্রে কি নিবি প্রথম অবস্থান ভেক্টরটাকে r1 ধর আর দ্বিতীয় অবস্থান ভেক্টরটাকে r2 ধর তাহলে m1 r1 r1 প্লাস m2 r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 তাই না এখানে যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে তাই x1 আর y1 এর জায়গায় r1 আর r2 ধরে নে এবার তুই ভ্যালু পুট কর জাস্ট ভ্যালু পুট কর m1 কত দেওয়া আছে r con m1 দেওয়া আছে 6 r1 এর ভ্যালু দেওয়া আছে 6 i ক্যাপ -7 j ক্যাপ +0 k ক্যাপ প্লাস m2 এর ভ্যালু দেওয়া আছে 2 আর r2 দেওয়া আছে হলো 2 i ক্যাপ +5 j ক্যাপ -8 k ক্যাপ ডিভাইড বাই 6 প্লাস 2 গুণ করে দে নরমাল গুণ করে দে তাহলে হলো 6 6 36 i ক্যাপ -6 42 j ক্যাপ প্লাস 6 আর 0 হলে 0 হয়ে যায় প্লাস 2 গুণ 4 i ক্যাপ প্লাস 5 গুণ 10 j ক্যাপ প্লাস সরি মাইনাস 8 গুণ 16
কে ক্যাপ, না কে ক্যাপ তো হবেই না, ডিভাইডেড বাই আর কত আসবে? তাহলে 36 আই ক্যাপ আর 4 মানে 40 আই ক্যাপ, এদিকে হলো 42 জে ক্যাপ প্লাস 10 মানে মাইনাস 32 জে ক্যাপ মাইনাস 16 কে ক্যাপ ডিভাইডেড বাই হচ্ছে আর কত কমন যাবে এখান থেকে? হাইয়েস্ট কত কমন নিতে পারবো? যারা ম্যাথমেটিক্স জানিস তারা দেখে বুঝে যাবে যে এখানে 8 কমন যাচ্ছে, কারণ 8 গুণ 16 4 8 32 5 8 40, 8 কমন নে, তাহলে এটা পড়ে থাকলো 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ ডিভাইডেড বাই 8, 8 ক্যান্সেল আউট, তাহলে আলটিমেটলি বার হলো 5 i ক্যাপ 4 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, তাই না? তাহলে বলতো x অক্ষ বরাবর কত গেছে, কত পয়েন্ট গেছে? 5 ঘর, y অক্ষ বরাবর মাইনাস 4 ঘর, আর z অক্ষ বরাবর মাইনাস 2 ঘর। তাহলে 5 নাম্বারটা হোমওয়ার্ক করে নিস, একই রকম। এটা খালি এখানে অবস্থান ভেক্টর আর দেওয়া ছিল, এখানে দেওয়া আছে বেগ v, তাহলে VCOM করে নিবি। সূত্রটা হবে m1 * v1 + m2 * v2 ডিভাইডেড বাই m1 + m2, বলে যে যেটা হবে সেটা হচ্ছে উত্তর। কটা বাজে রে? 48 ছুটি কটায়? 10টা তো বলছিলাম, হ্যাঁ 10টা 10 এই তো